হ্যালো ভিউয়ার্স, সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত। প্রতিদিনের মতো আমরা আজকেও আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি আজকেও তোমরা আমাদের সাথে থাকবে। আমাদের এই ক্লাসগুলো প্রতিদিন করার উদ্দেশ্য হলো অল্প অল্প প্র্যাকটিস করলে সেটি অনেক বড় হবে, এটা আমার বিশ্বাস। সেই জন্য আমরা প্রতিদিন ক্লাস দিচ্ছি। তোমাদের অনেকেই ক্লাসগুলো দেখতেছো, আবার অনেকে দেখতেছো না। তো যারা দেখবে তারা নিজেদের ভালোটাই অর্জন করবে, আর যারা দেখবে না, আমরা অনেকবার বলছি, আমাদের যতবারই বলছি ততবারই একটা কথা বলছি যে পরিশ্রমে সৌভাগ্য অবশ্যই আসবে। তোমরা যারা পরিশ্রম করতেছো বা যারা ক্লাসগুলো রীতিমতো দেখতেছো, পড়তেছো, সবাইকে আর কিছু না হোক কিন্তু সবাই ভাগ্যটা সবাই পরিবর্তন করার চেষ্টা করতেছো। যারা করবে না সেক্ষেত্রে আমাদের আর কিছু করার থাকবে না। আমরা যেই কাজগুলো দিচ্ছি, যে ক্লাসগুলো করাচ্ছি, এগুলো তোমাদেরকে বারবারই বলতেছি যে এগুলো থেকেই আমাদের প্রশ্নগুলো আসবে এবং সাজেশন ভিত্তিক যেই পরীক্ষাটা হবে এখান থেকেই হবে। তোমরা সবাই সে পর্যন্ত অপেক্ষায় থেকে পরীক্ষা হবে ইনশাআল্লাহ। আমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, এটাই আমাদের অর্জন। আমাদের পরীক্ষা কখন হবে কখন না হবে সেটি সরকার সিদ্ধান্ত দেবে। আমরা তোমাদের উন্নতির জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব, আর তোমরা আমাদের সাথে থাকবে, এ আমাদের বিশ্বাস। তো আসো, আজকে আমরা 3-5 কিছু অঙ্ক নিয়ে কাজ করব। যে কাজগুলো আমাদেরকে করলে আমাদের এই অধ্যায়ের এই টুকটাক যে ঝামেলাগুলো আছে সেগুলো শেষ হয়ে যাবে। আমরা যে অঙ্কগুলো করবো সেগুলো একটা দাগ দিয়ে রাখো। 17 নম্বর, 18 নম্বর, এরপরে 23, 24, 23, 24, তারপরে আছে 25, 26, 25, 26, 27, 28, 29, 30, 31, 28, 29, 30, 31 আজকে ওগুলো করবো। আর সৃজনশীল 3টি সৃজনশীল আছে, আমরা 3টে সৃজনশীলই করবো। সেগুলো আমাদের সময়তে করতে হবে। আজকে আমরা যে পর্যন্ত পারি এগুলো করবো। তাহলে আমাদের আছে 33 আছে, 34 আছে আর 35। সেক্ষেত্রে তোমরা এই নাম্বারগুলো ডাক দাও। তার মধ্যে আমাদের একটি অঙ্ক না করলেও একটা অসুবিধা হবে না, সেটা হলো 23 নম্বর অঙ্ক। তেইশ নাম্বার না করলে এত অসুবিধা হবে না, আমরা 23 নাম্বারটা পরে অন্য সময় করবো। তো 17 থেকে আমরা অঙ্কগুলো শুরু করতে যাচ্ছি। আমাদের 17 নম্বর অঙ্কে বলছে বনভোজনে যাওয়ার জন্য 5700 টাকার একটি বাস ভাড়া করা হলো। শর্ত হলো প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। এরপরে বলছে 5 জন যাত্রী না আসায় মাথা পিছু 3 টাকা করে ভাড়া বেড়ে গেল। তাহলে আমাদের বলছে বাসে কতজন যাত্রী গিয়েছে। তো শিক্ষার্থীরা প্রথমত যে কাজ করবো সেটা হলো ধরি মোট যাত্রী সংখ্যা সমান x জন। তারপরে লিখবো মাথা পিছু ভাড়া। তাহলে আমাদের দেওয়া আছে কত টাকা? 2400 টাকা হলো ভাড়া। সরি, 5700 টাকা হলো ভাড়া। 5700 যদি ভাড়া হয় তাহলে x দিয়ে ভাগ করলে আমরা প্রত্যেকের মাথা পিছু টাকা পাবো। তারপরে লিখবো 5 জন যাত্রী না যাওয়ায় মাথা পিছু ভাড়া সমান। তাহলে যেহেতু একই পরিমাণ টাকা আমাদেরকে দিতেই হবে, তাহলে সদস্য সংখ্যা কমে গেল কয়জন? 5 জন। তাহলে এটা হলো টাকা। শিক্ষার্থীরা তোমরা দেখো, এই ভাড়া ছিল পূর্বের ভাড়া, যখন সকল যাত্রী যাবে এই উদ্দেশ্যে ভাড়া দিছে তখন হবে 5700 বাই x।
আর যখন 5 জন যাত্রী যাবে না তখন 5 জন যাত্রী কমে যাবে, মোট যাত্রী সংখ্যা থেকে 5 জন কমে যাবে। তাহলে কমে গেলে তো একই ভাড়া, তো 5700 কে আমরা x 5 দ্বারা ভাগ করব। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো এই x 5 এবং x এর মধ্যে x 5 রাশিটি ছোট, তাহলে নিশ্চয়ই এর ভাগফলটা বড়। তো শুধু তুমি খেয়াল করো, একদম সিম্পল একটা জিনিস তোমাকে বলছে যে এই ভাড়াটা যখন হবে তখন এই ভাড়ার চেয়ে কত টাকা বেড়ে যাবে, 3 টাকা বেড়ে যাবে। তো 3 টাকা যদি বাড়ে তখন আমরা লিখব প্রশ্ন মতে 5700 বাই x 5 ইকুয়াল মাইনাস 5700 বাই x ইকুয়াল টু 3। অর্থাৎ এই পরের ভাড়া এবং পূর্বের ভাড়ার পার্থক্য কত টাকা, 3 টাকা, অর্থাৎ বেড়ে গেছে 3 টাকা। এবার আসো আমরা যদি লিখি x x 5, তাহলে দেখো লসাগু যদি এটা হয় তাহলে লসাগু x এবং x 5 এর মধ্যে দুটোই হবে, এটা যখন কাটা যাবে x 5 x 5 কাটা গেলে থাকবে x, তাহলে x গুণ হবে কার সাথে, 5700 সাথে, মাইনাস এই x কাটা গেলে আর কি থাকে x 5, তাহলে আমরা লিখব 5700 ইনটু x 5 ইকুয়াল টু 3। তাহলে আমরা লিখব 5700x মাইনাস 5700x মাইনাস মাইনাসে প্লাস 5700 দিয়ে যদি আমি 5 কে গুণ করি তাহলে আমাদের কি হচ্ছে দেখো 5700 গুণ 5 28500 ডিভাইডেড বাই x দিয়ে x এর গুণ করলে হচ্ছে x স্কয়ার মাইনাস 5x ইকুয়াল টু কত, 3। তো শিক্ষার্থীরা দেখো এই রাশি আর এই রাশি কাটা, তাহলে আমাদের কি থাকবে, উপরে থাকতেছে 28500, নিচে থাকতেছে x স্কয়ার মাইনাস 5x ইকুয়াল টু 3। তো আমরা এখন কোণাকুণি গুণ করব, তো 3 ইনটু x স্কয়ার মাইনাস 5x ইকুয়াল টু 28500। আমরা যদি লিখি এখন 3 আছে গুণ, এবার যদি ভাগ দেই 3 দিয়ে যদি ভাগ দেই তাহলে হচ্ছে আমাদের 9500। তাহলে আমরা লিখব x স্কয়ার মাইনাস 5x ইকুয়াল টু 9500। এখন শিক্ষার্থীরা দেখো আমরা এটাকে বামে নিয়ে আসব, বামে নিয়ে আসলে হয়ে যাবে মাইনাস, তাহলে আমরা লিখতেছি x স্কয়ার মাইনাস 5x মাইনাস 9500 ইকুয়াল টু 0। তাহলে আসো এবার আমরা মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম যদি করি তাহলে আমাদের হচ্ছে কি, বা x স্কয়ার মাইনাস, তাহলে 9500 কে আমরা যদি খেয়াল করি 95 গুণ 100, তাহলে 9500। তো আমরা প্রথমে যদি লিখি মাইনাসে 100x প্লাসে 95x লিখি, তাহলে যোগ বিয়োগ করলে আমার মাইনাস 5x থাকবে, প্লাস সরি মাইনাস 9500 ইকুয়াল টু 0। তাহলে দেখো x যদি কমন নেই x মাইনাস 100 প্লাস 95 যদি কমন নেই তাহলে x মাইনাস 100 ইকুয়াল টু কত, 0। তাহলে আসো x মাইনাস 100 থাকে x প্লাস 95, তাহলে ইকুয়াল টু কত, 0। তাহলে আমরা লিখব হয় x মাইনাস 100 ইকুয়াল টু 0 অথবা x প্লাস 95 ইকুয়াল টু 0। সুতরাং x ইকুয়াল টু 100, সুতরাং x ইকুয়াল টু মাইনাস 95। শিক্ষার্থীরা তোমরা জানো যে জনসংখ্যা কখনো ঋণাত্মক হয় না, তাহলে আমরা লিখব এটি গ্রহণযোগ্য নয়। সুতরাং মোট যাত্রী সংখ্যা সমান 100 জন। তাহলে বাসে আমাদের কতজন ছিল, সুতরাং বাসে যাত্রী সংখ্যা সমান 100 বিয়োগ 5 জন সমান 95 জন। তাহলে শিক্ষার্থীরা আমাদের এটাই ছিল আজকের এই অঙ্কের অ্যান্সার।
হ্যাঁ শিক্ষার্থীরা আজকের অনুশীলনী হলো 3-5 অনুশীলনী 3-5 আমাদের আজকের এটাই হলো টপিকস লিখতে ভুলে গেছি দুঃখিত তোমাদের লেখা কি শেষ হলো আমরা আজকে একটু দ্রুত করতে হবে আমাদের অনেকগুলো অঙ্ক এই অধ্যায়ে এগুলো আমরা আস্তে আস্তে করতে হবে আমরা একটু র্যাপিডলি করার চেষ্টা করব আসো শিক্ষার্থীরা আমরা 18 নম্বর অঙ্কটা করব 18 নম্বর অঙ্কটার মধ্যে তোমাকে খেয়াল করতে হবে একজন মাঝি স্রোতের প্রতিকূলে ফি ঘন্টায় ডি কিলোমিটার যায় বলছে একই পথ যেতে তার কিউ ঘন্টা সময় লাগে একই পথ যেতে তার কিউ ঘন্টা সময় লাগে স্রোতের বেগ ও নৌকার বেগ নির্ণয় করো তো শিক্ষার্থীরা তুমি প্রথমে যে কাজটি তোমাকে নির্ণয় করতে বলবে সেটাকে একটা মান আমাকে ধরতে হবে যেহেতু এখানে কোনো মান নেই তাহলে আমরা ধরবো x এবং y তাহলে লিখবো ধরি ঘন্টায় নৌকার বেগ সমান x কিলোমিটার ঘন্টায় স্রোতের বেগ সমান y কিলোমিটার তা আমরা লিখব অনুকূলে বেগ সমান x প্লাস y কিলোমিটার ঘন্টা যেহেতু এটা ঘন্টায় 1 ঘন্টা গেছে প্রতিকূলে বেগ সমান x মাইনাস y কিলোমিটার ঘন্টা দেখো এখানে প্রথমে বলছে যে একজন মাঝি স্রোতের প্রতিকূলে ফি ঘন্টায় যায় ডি কিলোমিটার আসলে অনুকূল এবং প্রতিকূল বিষয়টা আমাদের আগে স্পষ্ট করতে হবে অনুকূল মানে পক্ষে তোমরা যারা লাইভ ক্লাসটি দেখতেছো খেয়াল করো অনুকূল মানে পক্ষে পক্ষে মানে কি নৌকা যেদিকে যাচ্ছে স্রোত একই দিকে যাচ্ছে এই কারণে দুটি যোগ হবে আর যদি প্রতিকূল বলে তাহলে নৌকা যেদিকে যাচ্ছে স্রোত তার উল্টো দিকে যাচ্ছে অর্থাৎ পরস্পর বিপরীত এই কারণে আমরা সেখানে ব্যবহার করব মাইনাস অর্থাৎ মনে রাখতে হবে অনুকূলে বা পক্ষে আর প্রতিকূলে বা বিপক্ষে তাহলে এটা অবশ্যই বোঝা যাবে পক্ষে মানে যোগ বিপক্ষে মানে বিয়োগ তাহলে আসো আমরা এখন লিখব ধরি একবার লিখলাম এখন লিখব ফি স্রোতের অনুকূলে কিউ ঘন্টায় যায় ভি কিলোমিটার তাহলে দেখো স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যায় ভি বাই কিউ কিলোমিটার এরপর আসো স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় যায় তাও একই ভি কিলোমিটার কারণ আমাদেরকে এই কথাটি আগে বললো যে স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় যায় ডি কিলোমিটার আমরা ওই কাজটি আগে লিখছি অনুকূল কথাটা পজিটিভ এই কারণে কথাটা আগে লিখলাম আর প্রতিকূল কথাটি বিপরীত এই কারণে সেটিকে পরে লিখলাম কোনো অসুবিধা নেই আগে পরের মধ্যে কোনো সমস্যা নেই তাহলে শিক্ষার্থীরা দেখো আমরা এখন লিখব সুতরাং
স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যায় d/p কিলোমিটার। তো শিক্ষার্থীরা দেখো এখানেও 1 ঘন্টায় গেছে, এখানেও 1 ঘন্টায় গেছে, এটাও 1 ঘন্টা, এটাও 1 ঘন্টা। তাহলে আমরা লিখতে পারি অনুকূলের বেগ অনুকূলের সমান, প্রতিকূলের বেগ প্রতিকূলের সমান। তাহলে লিখব প্রশ্ন মতে কি লিখব, x plus y equal to আমরা লিখতে পারি d/q x minus y equal to v/p। তো শিক্ষার্থীরা আমরা এখন এটাকে একটা কাজ করব, সেটা হলো যোগ করব। যদি আমি যোগ করি দেখো y কাটা গেলে কি থাকে, 2x equal to v/q plus v/p। এখন দেখো আমরা লিখতে পারি x equal to d/2 into আমরা যদি লিখি 1/p plus 1/q, তাহলে এটা হলো আমাদের নৌকার বেগ, এটাই হলো আমাদের নৌকার বেগ। এখন আমরা স্রোতের বেগটা বের করব। তো আবার একই ভাবে এই দুটি সমীকরণ আমরা ব্যবহার করব। আবার x plus y equal to d/q x minus y equal to d/p। তো এখন আমরা আগে যোগ করছি, এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করলে x কাটা যাবে, মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে হচ্ছে 2y equal to d/q minus d/p। তাহলে শিক্ষার্থীরা দেখো y equal to, যদি আমি এখানে d কমন নেই তাহলে d/2 into 1/q minus 1/p, এটা হলো কিলোমিটার। অর্থাৎ এগুলো হলো সব, এটা হলো নৌকার বেগ আর এটা হলো স্রোতের বেগ। শিক্ষার্থীরা তোমরা একটু দ্রুত উঠাও, আমাদের এই অঙ্কটি এইভাবে করলে সবচেয়ে সহজ হবে। আর যদি এখানে মান বসাইতে যাই তাহলে জটিল হয়ে যাবে। সবার কি লেখা হলো? আমরা আরেকটি অঙ্ক করব, দ্রুত তোমরা শেষ করো, আমরা কাজে যাচ্ছি। আসো আমরা 24 নম্বর অঙ্ক করব। 24 নম্বর ছোট অঙ্ক, তারপর আমরা করে দিচ্ছি। 23 নম্বর অঙ্কটা আসলে তুমি যদি করো মনে রাখবা x% ক্ষতিতে, যদি তুমি লেখো x% ক্ষতিতে আমাদের ক্রয় মূল্য কত টাকা হবে, ক্রয় মূল্যের সূত্র হবে p into 1 plus r%। অর্থাৎ যেটি ক্ষতি হয়েছে সেটি যোগ করলে আমাদের ক্রয় মূল্য পাওয়া যাবে। তাহলে p into 1 plus x% মানে কি x/100। আর যখন আমার 3x% লাভ হয়েছে তখন আমাকে বলছে ক্রয় মূল্য হবে কত, ক্রয় মূল্য, এটা হলো 23 নম্বর অঙ্ক। যদি তুমি করতে চাও তোমাকে কিছু হিন্টস দিচ্ছি, তোমরা এই আলোচনা করবা। ক্রয় মূল্য সমান p into 1 minus তাও r%। আমাদের ক্রয় মূল্য যেহেতু লাভের অংশটা বিয়োগ করলেই তো আমরা কি পাবো, ক্রয় মূল্য পাবো।
তাহলে p * 1 - 3x / 100। দেখো এটিও ক্রয় মূল্য, এটিও ক্রয় মূল্য। বলছে যখন লাভ হয়েছে তখন আর যখন ক্ষতি হয়েছে তখন দুটি ছিল ক্রয় মূল্য। তো এই ক্রয় মূল্য দুটোর মধ্যে বলছে কি 3x% লাভে বিক্রি করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায়। তাহলে আমরা লিখতে পারি এত এত ইকুয়াল টু এত যদি হয়, তাহলে আমরা এখান থেকে ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য, এই ক্রয় মূল্য থেকে তোমরা এই অংশে এভাবে আসার পরে দুই ক্রয় মূল্য সমান বিবেচনা করে তারপর অঙ্কটি করতে পারবে। তোমরা দেখিও। আমরা 24 টাকার অঙ্কটা করাবো। 24 টাকার অঙ্ক বলছে কি কলম 11 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়। 11 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়। তাহলে 10% লাভ এই কথার অর্থ কি? লাভ অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য তখন হবে 110 টাকা। তাহলে আমরা এটা বুঝে দিচ্ছি, এটা তোমরা দেখবা, দেখলে পারবা, একদম সোজা অঙ্ক। আমরা পরের অঙ্কগুলো যাচ্ছি। তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে 110 টাকা। এখন বলছে 11 টাকা বিক্রি করলে, তাহলে আমরা এবার উল্টো ভাবে লিখতে হবে 110 টাকা কি মূল্য? এটা বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/110 টাকা। সুতরাং বিক্রয় মূল্য যদি আমাদের 11 টাকা হয়, ক্রয় মূল্য হবে 100 × 11/110। এই শূন্য শূন্য কাটা, 11 কাটা, তাহলে 10 টাকা। তাহলে আমাদের উত্তর হবে ক্রয় মূল্য হবে 10 টাকা। আমাদের 10 টাকার জিনিস 11 টাকা বিক্রি করলে আমাদের 10% লাভ হবে। ছোট্ট একটি উত্তর, এটি এত বড় উত্তর না। আসো 25 নম্বর অঙ্ক আমরা কি করব? মনে রাখবে 25 এর পর থেকে আমরা যত অঙ্ক করব 26 থেকে, এই অঙ্কগুলো আমাদের এই 3 এর 5 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক। ইতিপূর্বে যেগুলো করছি এগুলো আমরা 8ও পাইছি, 7ও পাইছি, কিছু অঙ্ক 6এও পাইছি। এগুলো আমরা এখন বিস্তারিতটা আমরা এখন পরবর্তী ইয়াতে করব, অঙ্ক করব। দেখো 25 নম্বর অঙ্ক কি বলছে? একটি খাতা 36 টাকা বিক্রি করলে যত ক্ষতি হলো 72 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হতো। খাতাটির ক্রয় মূল্য কত? তো যেহেতু খাতাটির ক্রয় মূল্য দেওয়া নেই, তাহলে আমরা ধরবো, আগে ধরি খাতাটির ক্রয় মূল্য সমান x টাকা। তো আমাকে বলছে কি একটি খাতা 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো 72 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হতো। তাহলে আমরা একটু খেয়াল করব, খাতাটির ক্রয় মূল্য সমান x টাকা। খাতাটি বিক্রয় করায় x% ক্ষতি হলো বা x টাকা ক্ষতি হলো, এটা লিখতে পারো, এটা লিখলে আরো ভালো হবে। খাতাটি কিভাবে লিখলে ভালো হবে একটু খেয়াল করো। ধরি 36 টাকায় বিক্রয় করায় x টাকা ক্ষতি হলো।
তাহলে আমরা এবার লিখব সুতরাং খাতাটির ক্রয় মূল্য সমান 36 যোগ x টাকা। যেহেতু ক্ষতি হয়েছে ক্ষতিটা যোগ করে দিলে আমরা ক্রয় মূল্য পাবো। এরপর দেখো 72 টাকা বিক্রি করলে আবার 72 টাকায় বিক্রয় করলে হচ্ছে তার কত টাকা লাভ হয়, কয় গুণ, তাহলে তার হচ্ছে দ্বিগুণ লাভ হতো। বিক্রি করলে 2x টাকা লাভ হয়। সুতরাং খাতাটির তাও ক্রয় মূল্য আমরা বের করব। তাহলে এই ক্ষেত্রে আমরা 72 মাইনাস 2x টাকা দেব, কারণ যেটা লাভ হয়েছে সেই অংশটা বিয়োগ করলে আমরা কি পাবো, ক্রয় মূল্য পাবো। যেহেতু দুই ক্রয় মূল্য আমরা ক্রয় মূল্য লিখছি, এই ক্ষেত্রে ক্রয় মূল্য, এই ক্ষেত্রে ক্রয় মূল্য, তাহলে দুই ক্রয় মূল্য যদি সমান হয় তাহলে এটা সমান আমরা লিখতে পারবো। হ্যাঁ, তাহলে আবার এবার লিখবো এইটাকে আমরা চাইলে 1 নং ব্যবহার করতে পারি, চাইলে 2 নং ব্যবহার করতে পারি। লিখবো 1 ও 2 নং হতে পাই কি পাই 36 প্লাস x ইকুয়াল টু 72 মাইনাস 2x। তো শিক্ষার্থীরা দেখো x প্লাস 2x ইকুয়াল টু 72 মাইনাস 36। তাহলে দেখো এখানে হইতেছে 3x ইকুয়াল টু 72 থেকে 36 বিয়োগ করলে আর থাকে কত, 36। সুতরাং x ইকুয়াল টু 3 12 36। শিক্ষার্থীরা দেখো x যদি 12 হয় তাহলে আমরা যে কোনো একটা জায়গায় বসাইলে আমরা ক্রয় মূল্য পাবো। সুতরাং খাতাটির ক্রয় মূল্য সমান 36 প্লাস 12 ইকুয়াল টু 48 টাকা। তাহলে শিক্ষার্থীরা আমরা আরেকটা অঙ্ক পাইলাম, আমাদের অঙ্কটা সমাধান হয়ে গেল, আমাদের 25 শেষ। আসো আমরা নেক্সট অঙ্ক নিয়ে কাজ করব। আমাদের 26 নম্বর অঙ্ক বলছে মুনাফার একই হারে 300 টাকার 4 বছরের সরল মুনাফা ও 400 টাকার 5 বছরের সরল মুনাফা একত্রে 128 টাকা হলে শতকরা মুনাফার হার নির্ণয় করো। তো প্রথমে আমরা যে কাজটি করব সেটা হলো একই হার বলাতে আমরা হারকে আরে ধরে নিব, অর্থাৎ রেট। হারকে বলা হয় রেট। রেট মানে শতকরা হতে পারে, আবার কোনটি হাজারে হতে পারে। যেমন জনসংখ্যার হিসাব হয় হাজারে আর আমাদের টাকা পয়সাগুলো হিসাব হয় শতে, এই কারণে আমরা পার্সেন্টেজ ব্যবহার করি। তাহলে আমরা লিখব, ধরি 26 নাম্বার তো, হ্যাঁ, তার মানে লিখব ধরি মুনাফার হার সমান
ধরি মুনাফার হার সমান আর পার্সেন্ট ইকুয়াল টু আর বাই 100। তো আমাদের যে মানগুলো দেওয়া আছে আমরা সেখানে লিখব প্রথমত 300 টাকার 4 বছর, তার মানে লিখব দেওয়া আছে মূলধন P1 ইকুয়াল টু 300 টাকা। যেহেতু এখানে দুই ধাপে মূলধন দেওয়া আছে তাই প্রথমটাকে মূলধন P1 আর সময় আমাদের প্রথমটার জন্য সময় আছে কয় বছর? সময় আছে আমাদের 4 বছর। তার মানে লিখব সময় n ইকুয়াল টু, যেহেতু এখানে দুই ধাপের সময় তাহলে n1 ইকুয়াল টু 4 বছর। আমরা 4 বছর লিখলাম। তাহলে দেখো, সুতরাং মুনাফা I1 ইকুয়াল টু P1 N1 আর যেহেতু এখানে আর তো মুনাফার হার চেঞ্জ নাই, এই কারণে P1 কত 300 টাকা, N1 কয় বছর 4 বছর, আর এর মান হলো কত R বাই 100। তাহলে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে আমাদের থাকবে কত 3 4 12 আর। এরপর আসো আবার মূলধন P2 সমান 400 টাকা, মূলধন P2 সমান 400 টাকা। তারপরে সময় N2 ইকুয়াল টু 5 বছর। সুতরাং মুনাফা I2 ইকুয়াল টু I2 সমান P2 N2 আর। তাহলে P2 হলো কত টাকা 400 টাকা, N2 5 বছর, আর হলো R বাই 100। এই শূন্য কাটা, তাহলে 4 5 20 আর। তাহলে দেখো এটাও মুনাফা এটাও মুনাফা, বলছে দুই মুনাফা যোগ করলে কত টাকা হবে 128 টাকা। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে I1 প্লাস I2 ইকুয়াল টু 128 বা 12R প্লাস 20R ইকুয়াল টু 128 বা 32R ইকুয়াল টু 128 বা R ইকুয়াল টু, যদি আমি ভাগ করি 32 দিয়ে তাহলে কত হবে 128 ভাগ 32 4, তাহলে 4 টাকা আর অ্যানসার হবে 4%। আসো আমরা 27 নম্বর অঙ্কটা দেখব। নম্বর অঙ্ক কি দেওয়া আছে, বলছে
4% হার মুনাফায় কোনো টাকা 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত টাকা? তো যেহেতু মূলধন চাইছে তাহলে আমি প্রথমে লিখব ধরি মূলধন সমান ফি টাকা। তারপর আসলে আমাদের কি কি দেওয়া আছে আমরা এগুলো লিখব। প্রথমত দেওয়া আছে 4% হার মুনাফায়, তাহলে আমাদের লিখব মুনাফার হার আর সমান 4% সমান 4/100 equal to 1/25। তারপর আসো সময় n সমান 2 বছর। তো আসো আমরা প্রথমে সরল মুনাফা বের করব, তারপরে চক্রবৃদ্ধির মূলধন বের করব। সুতরাং সরল মুনাফা আই সমান PNR, পি সমান কত? পি টাকা। n সমান কয় বছর? 2 বছর। আর সমান কত? 1/25। তাহলে থাকতেছে উপরে 2p নিচে 25। এবার আসো আমরা লিখব চক্র বৃদ্ধি। প্রথমে বের করব মূলধন, তারপরে আমরা মুনাফা বের করব। তাহলে দেখো মূলধন c p * 1 plus r whole power n। p এর মান আমাদের নেই, 1 plus r এর মান হলো 1/25 হোল স্কয়ার। তাহলে p * লসাগু যদি হয় 25, তাহলে দেখো 25 একে 25 যোগ 1 তারপরে হোল স্কয়ার ইকুয়াল টু p * 26/25 তার উপরে হোল স্কয়ার। তাহলে দেখো আমরা গুণ করলে আমাদের কত হচ্ছে? তাহলে p * 26 676 25 25 625। তাহলে আমরা p টা এখানে লিখব না, p টা এখানে নিয়ে যাব। আসো এটি বের হলো চক্রবৃদ্ধি মূলধন। এখান থেকে যদি আমি মূলধন বিয়োগ করি তাহলে আমরা পাবো চক্রবৃদ্ধি মুনাফা। তো সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা সমান 676p মাইনাস 625 মাইনাস p। তাহলে আমাদের লসাগু হচ্ছে কত? 625। তাহলে 676p মাইনাস 625 কে 625p, তাহলে আর থাকতেছে 51p/625। সুতরাং এটাও চক্রবৃদ্ধি মুনাফা, এটা সরল মুনাফা। বলছে 2 মুনাফার পার্থক্য 1 টাকা। তাহলে লিখব প্রশ্ন মতে 51p/625 মাইনাস 2p/25 ইকুয়াল টু 1। শিক্ষার্থীরা তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার আমি কেন এটা আগে লিখলাম, এটা তো আগে বের করছি। মনে রাখবে এটি হলো চক্রবৃদ্ধি মুনাফা। তোমরা অনেকেই জানো সুদের সুদ হয়। এটি যদি তুমি না বুঝো তাহলে ব্যাংকে তুমি একটি নির্দিষ্ট হারে যখন সুদ নেবে বা মুনাফার জন্য মুনাফায় কোনো টাকা নেবে, তোমার মেয়াদে যদি হয় 5 বছরের মেয়াদে নিলে, তো 5 বছরের ভিতরে যত সুদ হবে, প্রথম বছর যে সুদ হবে সেই সুদ যদি তুমি পরিশোধ না করো, পরবর্তী বছর সেই সুদ আসলের সাথে যুক্ত হয়ে সেটিও মূলধন হয়ে যাবে। অর্থাৎ যদি আগে 5,000 টাকা নিয়েছো, প্রথম বছর যদি 500 টাকা মুনাফা আসে, সেই মুনাফা পরের বছর যদি সুদ না করো তাহলে 5,500 টাকায় পরের বছর সুদ দিতে হবে। তখন আমরা দেখলাম 5,000 টাকারও সুদ দিলাম, 500 টাকারও সুদ দিলাম। এই কারণে এটা বলা হয় সুদের সুদ, চক্র সুদ। এই জন্য এটার নাম হলো চক্রবৃদ্ধি। যদিও সুদ লেখা ছিল, এখন সুদ লেখা নেই, মুনাফা লেখা, একই কথা। আসো বা দিয়ে আমরা যদি লিখি 625 এবং 25 লসাগু হলো 625, কাটাকাটি গেলে কত থাকে? 51p মাইনাস 25 25 625, 25 দুগুণে 50p ইকুয়াল টু 1। তাহলে 51p থেকে 50p গেলে আর একটা p থাকে নিচে 625 ইকুয়াল টু 1। সুতরাং
পি ইকুয়াল টু 625 অ্যান্সার। তাহলে আমাদের মূলধনটা পেয়ে গেলাম 625। আসো আমরা আরেকটা অঙ্ক করব। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, আমাদের 27 নম্বর অঙ্ক শেষ হলো। আমরা 28 নম্বর অঙ্কটা করব। কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 460 টাকা, 5 বছরের সরল মুনাফা সহ 600 টাকা হলে শতকরা মুনাফার হার নির্ণয় করো। তাহলে লিখব 28 নম্বরে প্রথমে দেখো 5 বছরের সরল মুনাফা সহ 600 টাকা। তাহলে এইভাবে দেওয়া আছে 5 বছরের মুনাফা যোগ আসল ইকুয়াল টু 600 টাকা।
600 টাকা 3 বছরে মুনাফা যোগ আসল সমান কত টাকা? 460 টাকা। দেখো আমরা যদি বিয়োগ করি তাহলে থাকবে 2 বছরে শুধু মুনাফা থাকবে, কারণ মূলধন তো সমান, তাই মূলধন আসল কি যাবে? কাটা যাবে। তাহলে থাকবে 600 থেকে 460 গেলে 140 টাকা। সুতরাং 1 বছরের মুনাফা সমান 70 টাকা। সুতরাং আমরা যে কোনো একটিটা বের করব। তাহলে 3 বছরের মুনাফা যদি বের করি 3 গুণ 70 ইকুয়াল টু 210 টাকা। সুতরাং মূলধন সমান 460 মাইনাস 210 টাকা ইকুয়াল টু তাহলে 250 টাকা। তাহলে মূলধনকে আমরা সাধারণত কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা প্রকাশ করি। আমরা পি লিখলাম। তাহলে পি পাইলাম, 3 বছর পাইলাম, এর মান পাইলাম, মুনাফা পাইলাম। তাহলে আমাদেরকে চাইছে কি? আমাদের চাইছে মুনাফার হার কত। তো আমরা জানি মুনাফার হারের সূত্র আছে, তোমরা অবশ্যই জানো, ক্লাস 8 এ ছিল। মুনাফার হার আর সমান আই ইনটু 100 নিচে পি ইনটু এন। তাহলে আই কত টাকা আমাদের? 210 টাকা গুণ 100। মূলধন কত টাকা? 250 টাকা। এন এর মান কয় বছর? 3 বছর। তাহলে আমরা এখন ভাগ করলে যা পাবো তাই হবে আমাদের উত্তর। তাহলে 21,000 ভাগ 250 ইনটু 3, তাহলে 28 টাকা। তাহলে মুনাফার হার সমান 28 টাকা। তো আমরা অ্যানসারে লিখব কত? 28% লিখব। আসো আমরা 29 নাম্বার এবং 30 নাম্বার একই অঙ্ক, আমরা যে কোনো একটি করাবো, আরেকটি বাড়ি কাজ থাকবে। শোনো, কমেন্ট বক্সে যা দেখতেছি পড়ালেখার চেয়ে এখানে তোমাদের প্রাসঙ্গিকের চেয়ে অপ্রাসঙ্গিক কথাগুলো অনেকটাই বেশি চলতেছে। দয়া করে কেউ এরপর থেকে একটি কমেন্টসও পড়ালেখার বাইরে করবে না। আশা করি আমার কথাটি তোমরা বুঝে গেছো। অন্যথায়
আমি তোমাদেরকে আর লাইভ ক্লাস দেখাবো না, আমি ক্লাসে দেখাবো না, আবার আমার স্কুলে যতটুকু হয় ততটুকু দেখাবো। আমার কথাটা যেন অক্ষর অক্ষরে ঠিক থাকে, নেক্সট টাইম আমি আর বলবো না। দেখো 29 নম্বরে আমাদের কি দেওয়া আছে, শতকরা বার্ষিক 5 টাকা হার সরল মুনাফায় কত টাকা 13 বছরের স্ববৃদ্ধি মূল 900 টাকা হবে। তো আমরা লিখব, দেওয়া আছে মুনাফার হার সমান 5 টাকা, মুনাফার হার সমান 5% equal to 5/100 equal to 1/20। তারপরে আছে কত, n এর মান 13 বছর, সময় n equal to 13 ইয়ার। তারপরে আমরা লিখব স্ববৃদ্ধি মূল, স্ববৃদ্ধি মূল কত টাকা আছে, 990 টাকা। স্ববৃদ্ধি মূল আমরা প্রকাশ করি কি দ্বারা, সি দ্বারা, 990 টাকা। আমাদের এই সব কিছু ঠিক থাকলে আমরা একটা নতুন সূত্র পাচ্ছি, যেটি বেশিরভাগে আমাদের ফিন্যান্সে ব্যবহৃত হয়, কমার্সে। তারপর আমাদের এখানে এই সূত্রটি ব্যবহার করতে হবে, সেটা হলো আমরা জানি স্ববৃদ্ধি মূল C equal to P into 1 plus NR, এই সূত্রটি আমাদেরকে জানতে হবে। তাহলে আসো, বা স্ববৃদ্ধি মূল কত টাকা দেওয়া আছে, 990, P এর মানটা আমাদের দেওয়া নেই, P বের করতে হবে, 1 plus N এর মান কত বছর, 13 বছর, আর R এর মান 1/20। তো দেখো, বা 990 equal to P into, এখানে যদি লসাগু হয় 20 কে 20 প্লাস 13, বা 990 ইকুয়াল টু উপরে হইতেছে 20 আর 13 কত, 33p/20। তাহলে আমাদের লিখতে পারি p ইকুয়াল টু, কোনাকুনি গুণ করলে 990 ইনটু 20/33। তাহলে 3 33 এ 93, 3 দুগুণে 6, তাহলে আমাদের মূলধন হইতেছে 600 টাকা। এটাই আমাদের অ্যানসার। তাহলে আমাদের এটাই অ্যানসার হয়ে গেল। 29, 30 একই অঙ্ক, তোমরা বাসায় করবে। আর 31 নাম্বার অঙ্কটা অনেকটা আমাদের 27 নাম্বারের মতো, সেখানে আমাদের পার্থক্য চাইছে, আর এখানে পার্থক্য, এখানেও পার্থক্য চাইছে, তবে এক্ষেত্রে মান সরাসরি বের হয়ে যাবে। আমরা আশা করি 30, 31 নাম্বার অঙ্ক বাড়িতে করতে পারবো আমরা ইনশাআল্লাহ। আগামীকালকে 33 নাম্বার, 34 নাম্বার এবং 35 নাম্বার তিনটি সৃজনশীল অঙ্ক করাবো আগামীকালকে ইনশাআল্লাহ। 33, 34 এবং 35 নাম্বার সৃজনশীল করাবো। আবার আগের মতো 9টাই আমাদের দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যে কাজগুলো দিচ্ছি তোমরা অনেকেই কমেন্ট বক্সে দিচ্ছ, বা অনেকে মেসেঞ্জারে ইনবক্স করতেছো, আবার অনেকে দিচ্ছ না। অনেকে করতে পারতেছো কিনা আমি তো সেটাও জানি না। তো যদি তোমরা করে থাকো আমাকে ইনবক্সে বা আমাদের কমেন্ট বক্সে এগুলোতে জানাতে পারো। আমরা পরবর্তীতে সেগুলোকে সমাধান দেওয়ার চেষ্টা করবো যদি কারো কোনো অসুবিধা থাকে। আর আমার কথাগুলো যেন খেয়াল থাকে। দেখো, এখানে আমি প্রতিদিন যে কালিগুলো খরচ করতেছি সেটি আমার নিজস্ব উদ্যোগে। আমি যে কলমগুলো খালি করতেছি, দেখো আমার হাতে বর্তমানে 4টি কলম আছে, 4টি কলম শেষ হয়েছে এই কয়দিনে। তাহলে দেখো, তোমাদের জন্য 4টা কলম শেষ করছি, আমার কি বেনিফিট? তোমাদের জন্য এই যে এই রাত্রে বসে বসে এই ভিডিওগুলো করা বা এই কাজগুলো করা, এগুলো কি আমার কোনো ব্যক্তিগত কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। একটা কলম 40 টাকা, 4টা কলম 160 টাকা। 160 টাকা যে লস করলাম তোমাদের জন্য, বা এই যে 1 ঘন্টা করে শ্রম দিচ্ছি, এতে তো আমার কোনো বেনিফিট নেই, তোমাদের বেনিফিট। তো তোমরা যারা
ক্লাস করতেছো বা যারা করতেছো না, যারা এই যে কমেন্ট বক্সে উল্টাপাল্টা কমেন্টস করতেছো, এটা কেন? এতে কোনো লাভ হবে? এখানে বসছো পড়ার উদ্দেশ্যে, সেখানে যদি কমেন্ট বক্সে তুমি এগুলো নিয়ে ইয়ে করো, সেদিকে খেয়াল থাকবে নাকি অঙ্কের দিকে খেয়াল থাকবে? এই যে আজকে অঙ্ক করাইতে কি কতবার কালি শেষ হয়ে গেছে, কতবার মানে আমাদের কষ্ট হয়েছে ক্লাসগুলো করাইতে। তোমরা এখানে বসে বসে কি করতেছো, সেখানে তোমরা একজন একজনকে ইয়ে করতেছো, হাসি তামাশা করতেছো। তোমরা তোমাদের ক্লাসগুলো যদি করতে মন চায় একাগ্রচিত্তে করতে হবে, অন্যথায় আমি আর লাইভ ক্লাস দেব না, এখানে আর ভিডিও তৈরি করবো না। ধন্যবাদ সবাইকে।